রাজনীতিতে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, একটি ছবি হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে। আর সেই ছবিটি যদি হয় একটি চলমান ভিডিও, তবে তা যেন পুরো একটি যুগের রাজনৈতিক মনস্তত্ত্বকে আমাদের চোখের সামনে উলঙ্গ করে দাঁড় করিয়ে দেয়। সম্প্রতি জাতীয় সংসদের ভেতর থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও যেন 2026 সালের নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে নিখুঁত এবং একই সাথে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে দেশের পুরনো ধারার রাজনীতির অন্যতম পরিচিত মুখ বাগ্মী এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অংশ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে আঙুল তুলে কথা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লার সাথে। আর অন্যদিকে হাসনাত আবদুল্লাহ অত্যন্ত শান্ত, স্থির এবং সম্মানজনক বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তার কথা শুনছেন। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে হয়তো সংসদের ভেতরে দুজন আইন প্রণেতা কোনো সাধারণ নীতি নির্ধারণী বিষয় নিয়ে মতবিনিময় করছেন বা তর্কে জড়িয়েছেন। কিন্তু যারা রাজনীতির বডি ল্যাঙ্গুয়েজ, ব্যাকরণ এবং সাইকোলজি গভীরভাবে বোঝেন, তারা এই কয়েক সেকেন্ডের ভিডিওর ভেতরে এক গভীর জেনারেশনাল ক্ল্যাশ বা প্রজন্মের সংঘাত দেখতে পাচ্ছেন। আজ আমরা আবেগ সরিয়ে রেখে ফ্যাক্ট, লজিক এবং রাজনৈতিক সমীকরণের ভিত্তিতে চুরচেরা বিশ্লেষণ করব কেন এই একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বড় বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা জানার চেষ্টা করব বর্তমান ক্যাবিনেটের রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়ার পেছনের আসল সমীকরণটি আসলে কি এবং কেন সাধারণ মানুষ আজ পুরনো ধারার রাজনীতিবিদদের সরাসরি লাল কার্ড দেখানোর মতো সতর্ক করে দিচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিওটির সবচেয়ে আলোচিত এবং সমালোচিত দিক হল দুজনের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। রাজনীতিতে আঙুল তুলে কথা বলাকে সবসময় ক্ষমতা, দম্ভ এবং এক ধরনের কর্তৃত্ববাদের প্রতীক হিসেবে ধরা হয়। এই আঙুল তলার অর্থ হল আমি তোমার চেয়ে উচ্চ স্তরের, আমি বেশি জানি এবং তোমাকে আমার কথা শুনতে হবে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যে বিষয়টিতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন তা হল ব্যারিস্টার পার্থের এই উদ্ধত এবং আদেশের ভঙ্গি। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ, যিনি চাইলে সেই মুহূর্তে পাল্টা জবাব দিতে পারতেন, সমানভাবে গলা চড়াতে পারতেন, তিনি তা করেননি। তিনি অত্যন্ত স্থির এবং সম্মানজনকভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। তার এই নীরবতা এবং স্থিরতাকে অনেকেই তার শক্তির জায়গা হিসেবে দেখছেন। তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত কড়া ভাষায় বার্তা দিচ্ছে। তারা লিখছে, আঙুল নামিয়ে কথা বলুন পার্থগং, কোটটাই পড়ে থাকলেই ভদ্র হওয়া যায় না, ভদ্রতা মানুষের আচরণে প্রকাশ পায়। এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে আছে গত কয়েক দশকের এলিটিস্ট বা অভিজাত রাজনীতির প্রতি সাধারণ মানুষের চরম ঘৃণা ও বিতৃষ্ণা। মানুষ বোঝাতে চাইছে যারা এসি রুমে বসে দামি স্যুট টাই পরে বিদেশি ভাষায় চমৎকার এবং মোহনীয় বক্তব্য দিতে পারেন, তারাই যে সবসময় সঠিক এবং জনবান্ধব হবেন এমন কোনো গ্যারেন্টি নেই। অন্যদিকে যারা রাজপথে রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে, পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে সংসদে গেছেন, তাদের শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবাটা হবে পুরনো রাজনীতিবিদদের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ভুল। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ক্ষোভের বশে ব্যারিস্টার পার্থকে হাসিনার জামাই বলে সম্বোধন করছেন। তথ্যগতভাবে যদি আমরা দেখি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সরাসরি হাসিনার জামাই নন, তবে তার একটি সুনির্দিষ্ট পারিবারিক রাজনৈতিক পরিচয় রয়েছে যা এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী নেতা শেখ ফজলুল করিম সেলিমের ভাতিজির স্বামী অর্থাৎ শেখ হেলালের জামাই। সেই পারিবারিক সূত্র ধরেই মানুষ ক্ষোভে তাকে এই তকমা দিচ্ছে। তবে এই কথা অনস্বীকার্য যে বিগত স্বৈরাচারী সরকারের আমলে ব্যারিস্টার পার্থ সংসদে এবং মিডিয়াতে আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। তার তীক্ষ্ণ এবং লজিক্যাল বক্তব্যগুলো একসময় তরুণদের কাছে তাকে রীতিমতো আইডল বানিয়েছিল। তার বক্তব্যের ছোট ছোট ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ পেত। কিন্তু রাজনীতিতে অতীত দিয়ে বর্তমানের ভুল ঢাকা যায় না। অতীতে পার্থ সাহেব যা বলেছেন, বর্তমানে ক্ষমতার কাছাকাছি গিয়ে ঠিক তার উল্টোটা করছেন বলে সাধারণ মানুষ মনে করছে। সাধারণ মানুষ আজ তাকে অত্যন্ত কড়া ভাষায় স্মরণ করিয়ে দিচ্ছে, মনে রাখেন হাসিনা ছিল স্বৈরাচার, আপনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন বলেই আমরা আপনাকে সম্মান দিয়েছি, আপনার ভিডিও শেয়ার করেছি। কিন্তু আপনার সামনে এখন হাসিনা দাঁড়িয়ে নেই, আপনার সামনে দাঁড়িয়ে আছে হাসনাত, যেই জনমানুষের লিডার, যে নতুন প্রজন্মের প্রতিনিধি। অর্থাৎ স্বৈরাচারের বিরুদ্ধে যে ভাষায়, যে দম্ভ নিয়ে কথা বলতে হয়, একজন জনপ্রতিনিধি বা তরুণ নেতার সাথে সেই একই দম্ভ দেখানোটা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না।
এই বিতর্কের রেশ ধরে সোশ্যাল মিডিয়ায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। তা হল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর এবং জোনায়েদ সাকির মতো নেতাদের অন্তর্ভুক্তি। নেটিজেনদের একাংশ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলছেন যে তারেক রহমান নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে এবং তার সরকারের আন্তর্জাতিক বৈধতা বাড়াতে এই ধরনের পরিচিত মুখগুলোকে ক্যাবিনেটে জায়গা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই বিষয়টিকে বিশ্লেষণ করি, তবে একে বলা হয় কোয়ালিশন বিল্ডিং বা জোট গঠন। নির্বাচনের পর একটি সরকার যখন রাষ্ট্র পরিচালনা করতে যায়, বিশেষ করে একটি ট্রানজিশনাল পিরিয়ডে, তখন তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের এক ছাতার নিচে এনে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনের চেষ্টা করে। বিএনপি সরকারও হয়তো সেই কৌশলই অবলম্বন করেছে, যাতে দেশি বিদেশি কোনো মহল তাদের একনায়কতন্ত্রের অপবাদ দিতে না পারে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের রাজনৈতিক প্রত্যাশা ছিল সম্পূর্ণ অন্যরকম। মানুষ চেয়েছিল পুরনো রাজনৈতিক আপোষ এবং সুযোগ সন্ধানীর রাজনীতির চিরতরে অবসান ঘটবে। তরুণদের একটি বড় অংশ মনে করছে এই নেতারা নিজেদের রাজনৈতিক আদর্শকে বিসর্জন দিয়ে কেবল ক্ষমতার লোভে এবং মন্ত্রিত্বের মোহে বর্তমান সরকারের সাথে হাত মিলিয়েছেন, যে কারণে সোশ্যাল মিডিয়ায় তাদের সুযোগ সন্ধানী বা আরও রূঢ় ভাষায় সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এসব নেতারা নতুন করে পরিচিতি পেলেও তারা এখন বিএনপির জুলাই বিরোধী অনেক অবস্থানকেও নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, কেবল ক্ষমতার লোভে। মানুষের এই ক্ষোভ প্রমাণ করে যে 2026 সালের এই নতুন বাংলাদেশে শুধু জোট করলেই হবে না, সেই জোটের এবং সেই সরকারের নৈতিক ভিত্তি বা মরাল গ্রাউন্ড কতটা শক্ত, সেটি মানুষ এখন মাইক্রোস্কোপ দিয়েই যাচাই করছে। জনগণ এখন আর অন্ধ অনুসারী নয়, তারা এখন সচেতন সমালোচক। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং হাসনাত আবদুল্লার এই বিতর্কিত ভিডিও আমাদের দেশের পুরনো ধারার রাজনীতিকদের জন্য একটি বিশাল রেড অ্যালার্ট বা সতর্কবার্তা। নেটিজেনরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, গলা নামিয়ে কথা বলেন। গলা হাসিনার বেলায় উঁচু ছিল বলে ভাইবেন না, সবার সাথে গলা বাড়ালেই আপনি খুব বড় বুদ্ধিজীবী এবং বড় নেতা হয়ে যাবেন। এদিকে এই বিতর্কের মধ্যে আরেকটি বিশাল বোমা ফাটিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফয়েজ তাইয়েব আহমেদ। তিনি তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে লিখেছেন, আপনারা জানেন মহাখালীর টিএনটি কলোনিতে বিপুল পরিমাণ সরকারি জমি বেদখল অবস্থায় আছে। এখানে অবৈধ স্থাপনা তুলে বস্তি করে কোটি কোটি টাকার ভাড়া বাণিজ্য চলে। এই দখল বাণিজ্য কড়াইল বস্তি পর্যন্ত বিস্তৃত। উচ্ছেদ করতে গেলে আন্দালিব রহমান পার্থের লোকজন সরাসরি বাধা দিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। উনি ওই আসন থেকে, অর্থাৎ ঢাকা 17 আসন থেকে তখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও জামায়াতের ডাক্তার শফিকুর রহমান বা খালিদুজ্জামানের পারফরমেন্স দেখে তিনি পরে সরে গিয়ে তার পুরনো আসন ভোলা থেকে দাঁড়িয়েছিলেন। তো ফয়েজ তাইয়েব বলেন, সাবেক বিটিসিএল এমডি সহ একাধিক কর্মকর্তাকে সরাসরি মানা করা হয়েছে পার্থের পক্ষ থেকে। কর্মকর্তারা চরম অসহায়ত্ব এবং আতঙ্ক নিয়ে এটা আমার কাছে এসেছিলেন। এখানে কলোনি ভাড়া, অবৈধ ঘর তোলা সহ মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের এক বিশাল চক্র রয়েছে। এসব অপরাধে আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সিবিএ সহ সিন্ডিকেট পরিচালনার সাথে যুক্ত 5 জন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা ঝুঁকি নিয়েও উচ্ছেদ চলমান রেখেছিলাম, তবে কর্মকর্তারা সব সময় ভয়ে থাকতেন কখন তাদের উপর হামলা হয়। ফয়েজ তাইয়েব আরও বলেন, ওখানে গেলে দেখবেন রাস্তার পাশে বিশাল সাইনবোর্ড আছে, ওখানে একটা মাঠ আছে, সেটাও আংশিক বেদখল। সেটা বাউন্ডারি সহ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছিলাম আমরা। এর বিরুদ্ধেও রিপোর্ট করিয়েছিল কে বা কারা। সব দিক বিবেচনা করে ধারণা করা হচ্ছে পার্থই তার প্রভাব খাটিয়ে এটি করিয়েছেন। ফয়েজ তাইয়েব অত্যন্ত হতাশা নিয়ে বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে একেবারে কাছ থেকে দেখেছি। অভাবনীয় সব অপরাধমূলক কানেকশনে জড়িত আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের আশপাশের লোকেরা, যা বাইরে থেকে তাদের ফিটফাট পোশাক আর সুন্দর কথা শুনে বোঝার কোনো উপায় নেই। ওনাদের অনেকের স্বার্থ, তদবির এবং চাওয়া শুধু সাধারণ রাজনৈতিক চাওয়া নয়, বরং দেশের সম্পদ ব্যবস্থাপনায় এবং টেন্ডার বাণিজ্যে সাক্ষাৎ হস্তক্ষেপ। ফয়েজ তাইয়েবের এই বক্তব্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে।
অনেকেই বলছেন মুখোশ খুলে গেল পার্থ সাহেবের। টিভির পর্দায় দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটানো মানুষটি পর্দার আড়ালে কতটা ভয়ঙ্কর হতে পারেন এটি তার একটি ছোট প্রমাণ। এই বার্তাটি শুধু ব্যারিস্টার পার্থের জন্য নয়, এটি বর্তমান সংসদে বসে থাকা প্রত্যেকটি পুরনো এবং প্রতিষ্ঠিত রাজনীতিবিদের জন্য প্রযোজ্য। তারা যেভাবে যে ল্যাঙ্গুয়েজে জামায়াত এবং এনসিপির সাথে কথা বলছে তা কিন্তু ঔদ্ধত্যের চরম সীমা লঙ্ঘন করছে। আপনারা সংসদ টিভির ফুটেজগুলোতে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝবেন তারা কতটা অহংকারী এবং ক্ষমতার দম্ভে কতটা অন্ধ হয়ে উঠছে। আপনাদের বুঝতে হবে এই সংসদ 2014, 2018 বা 2024 সালের কোনো ডামি বা রাতের ভোটের সংসদ নয়। এই সংসদ এসেছে হাজারো ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে, হাজারো মায়ের কান্নার বিনিময়ে। এখানে যারা নতুন প্রজন্মের প্রতিনিধি হয়ে এসেছেন তারা হয়তো আপনাদের মতো দশকের পর দশক ধরে এসি রুমে বসে রাজনীতি করেননি। তারা হয়তো আপনাদের মতো অক্সফোর্ড বা হার্ভার্ডের স্টাইলে গুছিয়ে ইংরেজি বলতে পারেন না, কিংবা হাত উঁচু করে নাড়িয়ে ঝাঁকিয়ে নাটকীয়ভাবে কথা বলতে পারেন না। কিন্তু তাদের পেছনে রয়েছে এই দেশের কোটি কোটি সাধারণ মানুষের ম্যান্ডেট এবং জুলাই স্পিরিটের এক অদম্য আবেগ। আপনি যখন হাসনাত আবদুল্লার দিকে আঙুল তুলবেন তখন আপনার মাথায় রাখতে হবে আপনি আসলে শুধু একজন এমপির দিকে আঙুল তুলছেন না, আপনি সেই হাজারো তরুণের দিকে আঙুল তুলছেন যারা বুক পেতে গুলি খেয়ে এই দেশটাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং দম্ভ, অহংকার এবং পুরনো দিনের এলিটিস্ট রাজনীতি এখন আর এই বাংলায় চলবে না পার্থ সাহেব। বাংলার মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা অধিকার আদায় করতে শিখে গেছে। জাতীয় সংসদের ভেতরের এই দৃশ্যপট একেবারে অকাট্যভাবে প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতি এখন একটি বিশাল ট্রানজিশন পিরিয়ড বা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে রয়েছে পুরনো ধারার রাজনৈতিক কৌশল, জোট বাণিজ্য, পেশি শক্তি এবং দম্ভ, আর অন্যদিকে রয়েছে নতুন প্রজন্মের জবাবদিহিতা চাওয়া, সম্মানবোধ এবং স্থিরতা। এই দুই ভিন্ন মেরুর লড়াইয়ে শেষ পর্যন্ত কারা বিজয়ী হবে তা সময়ই বলে দেবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু একটি বিষয় এখন একেবারে নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশের সাধারণ মানুষ আর আগের মতো বোকা নেই। তারা এখন চোখের ভাষা বোঝে, আঙুলের ভাষা বোঝে, কারা ক্ষমতার লোভে নিজেদের নীতি এবং আদর্শ বিসর্জন দিচ্ছে আর কারা মানুষের অধিকারের জন্য শান্ত থেকে অবিচলভাবে লড়াই করে যাচ্ছে তার পার্থক্য তারা খুব ভালো করেই করতে পারে। যারা এখনও অতীত দম্ভ নিয়ে চলছেন, ক্ষমতাকে চিরস্থায়ী মনে করছেন, সময় থাকতে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ দুটোরই পরিবর্তন অত্যন্ত জরুরি। তা না হলে এই দেশের জনগণ ব্যালটের মাধ্যমে অথবা রাজপথের গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের চিরতরে আস্তাকুড়ে নিক্ষেপ করবে। প্রিয় দর্শক, আজকের এই সম্পূর্ণ আলোচনা এবং বিশ্লেষণের পর আপনাদের কি মনে হয়? সংসদের ভেতরের এই আঙুল তোলার রাজনীতি কি পুরনো ধারার রাজনীতিকদের অহংকারের এবং ক্ষমতার দম্ভের বহিঃপ্রকাশ, নাকি এটি নিছকই একটি সাধারণ রাজনৈতিক তর্ক যা নিয়ে আমরা বাড়াবাড়ি করছি? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেটে আন্দালিব রহমান পার্থ বা নুরুল হকের মতো নেতাদের অন্তর্ভুক্তিকে আপনারা ভবিষ্যতের জন্য কিভাবে দেখছেন? এটি কি আসলেই কোনো জাতীয় ঐক্যের প্রয়াস, নাকি শুধুই ক্ষমতা কুক্ষিগত করার এক পুরনো রাজনৈতিক চাল? ফয়েজ তাইয়েবের করা মহাখালীর জমি দখলের অভিযোগ সম্পর্কে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন এই অভিযোগগুলোর সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মতামতের ভিত্তিতেই উঠে আসে এই দেশের সাধারণ মানুষের আসল চিন্তাধারা। আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই বস্তুনিষ্ঠ আলোচনার অংশীদার হবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক বাটনে চাপ দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবেন। আপনাদের একটি শেয়ার হয়তো অনেক অজানা সত্যকে মানুষের সামনে তুলে ধরতে সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের কল্যাণে সর্বদা সত্যের পক্ষে কথা বলবেন। ধন্যবাদ সবাইকে।